সালাম আলাইকুম। এসএসসি কমার্স স্পেশালি অ্যাকাউন্টিং যারা আমার সাথে নিয়মিত ক্লাস করছো তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি, শুভ সন্ধ্যা। এবং নিশ্চয়ই তোমরা ভালো ছিলে। এই গত কয়েকটা দিন আমরা অলরেডি 4টা ক্লাস নিয়ে ফেলেছি। প্রথমে ইন্ট্রোডাক্টরি টু অ্যাকাউন্টিং সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তারপরে তোমরা খেয়াল করেছো যে লেনদেন বা ট্রানজেকশন, এবং এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আমরা কথা বলেছি। এবং এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ করব কিভাবে সেই ফরম্যাট সহ ডিটেইল ডিসকাশন করেছিলাম। গত ক্লাসেই তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাকাউন্টিং এর যে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি, এটি হচ্ছে বেস, ফান্ডামেন্টাল। ইকুয়েশনটা যেমনি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটি যেমন খুবই ইম্পর্টেন্ট একটা রুল, অর্থাৎ এটাকে গোল্ডেন রুল বলা হয় অ্যাকাউন্টিং এর। তেমনি ভাবে তোমার হচ্ছে এই যেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম ইজ বেসিকলি দ্য হার্ট অফ অ্যাকাউন্টিং সিস্টেম। হ্যাঁ, এর উপর বেস করে আমরা মডার্ন অ্যাকাউন্টিং চলছে। তো এখন আমরা তোমাদেরকে যেমনটি বলছিলাম যে আজকের ক্লাসে থাকবে টপিকস হচ্ছে মূলত হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ডাবল এন্ট্রি সিস্টেম। তো ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমি আগেও বলেছিলাম যে এটা দুটো পক্ষ থাকবে হিসাবের। তো সেটি নিয়ে আমরা এখন আলাপ করব। তোমরা আশা করি আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং এই ক্লাসের সাথে সাথে তোমরা বাসায়ও প্র্যাকটিস করা শুরু করবে। সো তৃতীয় অধ্যায়, এই তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়, যেটি 2024 সালের সিলেবাস অনুযায়ী, 2025 সালের সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের হচ্ছে তৃতীয় চ্যাপ্টার দুতরফা দাখিলা পদ্ধতি। তো সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য এবং সম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি সুপ্রতিষ্ঠিত এবং পরিচিত। অর্থাৎ সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই কিন্তু এই যে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি, এটি প্রতিষ্ঠিত এবং পরিচিত এবং এটি এস্টাবলিশ, সবাই আমরা জানি অলমোস্ট। এটি আমরা সবাই জানি যে এটাই হচ্ছে মূলত এটাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। অর্থাৎ তোমাদেরকে যেমনি বলেছিলাম যে একটা ইকুয়াল ডেবিট থাকবে, সেই সমপরিমাণ ক্রেডিট থাকবে। তো ব্যবসায়ের সঠিক ফলাফল এবং প্রকৃত আর্থিক অবস্থা জানবার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। এটি ছাড়া আসলে আগের ক্লাসেই বলেছিলাম যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সমূহতে প্রতিদিনই 20, 30, 25, 100, ইভেন কোনো কোনো বড় অর্গানাইজেশনে দিনে 500 ট্রানজেকশন, 1000 ট্রানজেকশন হয়। তো এই ট্রানজেকশন বা এই ধরনের লেনদেনগুলো যেমনি মনে রাখা সম্ভব না, তেমনি মুখস্থ করা সম্ভব না। এটিকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হয় বা অ্যাকাউন্টিং করতে হয়। সেই বৈজ্ঞানিক পদ্ধতিটিই হচ্ছে এই ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি, যেটিকে আমরা একদিকে বলবো ডেবিট। ডেবিট মানে হচ্ছে, ডেবিটকে আরেকটা নাম বলা হয় ডেটর, যেখানে সুবিধা গ্রহীতা বলা হচ্ছে বোঝার বোঝার স্বার্থে, এবং ক্রেডিট অর্থাৎ সুবিধার দাতা, ক্রেডিটর, ক্রেডিট বা ক্রেডিটর, আর ডেবিট বা ডেবিটর। সো এই অধ্যায়ে আমরা যেটি জানতে পারবো, লেনদেনে দ্বৈত সত্তার নীতি ব্যাখ্যা করতে পারবো। আমরা এই যে ডাবল এন্ট্রি সিস্টেম বলতে কি বোঝা যায় সেটি আমরা ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারবো এই ক্লাসটা শেষ হওয়ার পরে, এই সেশনটা শেষ হওয়ার পরে। একই সঙ্গে সঙ্গে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা এবং এর বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণ বা চিহ্নিতকরণ করতে পারবো। অর্থাৎ আমরা ডেবিট এবং ক্রেডিটকে আইডেন্টিফিকেশন করতে পারবো। এটি হচ্ছে এই চ্যাপ্টারের একটা অন্যতম ইয়ে। তারপর হচ্ছে হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবো। এই একটা চক্র দেখছি, হিসাব চক্র। আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে ফেলবো যে আসলে যখন আমরা একটা একটা ছোট্ট, ধরো তোমার অফিসের একজন পিয়ন আহ, এসে তার অফিসের কাজে বাইরে গিয়েছিল, হয়তো স্টেশনারি কেনার জন্য নীল খেতে। সে এসে 100 টাকার যখন একটা ইনভয়েস বা ভাউচার বা বিল সাবমিট করলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্যাশিয়ারের কাছে, যখন এই ক্যাশিয়ার এই এই বিলটা রিসিভ করে 100 টাকা প্রদান করলো হচ্ছে সেই আমাদের পিয়ন বা সাপোর্ট সার্ভিসের যে ছেলেটাকে বা লোকটাকে, তখন কিন্তু সে একটা, ওই যে গতকালকে দেখেছিলাম এটা ক্যাশ মোমো মানি রিসিপ্ট টাইপ করে বা একটা বিলের এগেনস্টে সে লিখলো যে রিসিপ্ট 100 টাকা।
এই ডকুমেন্টটা দিয়ে যখন প্রথম জাবেদা বা জার্নাল করে, তখনই কিন্তু মূলত হচ্ছে হিসাবের রেকর্ডিং শুরু হয়। কিন্তু তারও আগে আমি তোমাদেরকে বলেছিলাম, এই যে পিয়ন ছেলেটা যে 100 টাকার বিল সাবমিট করলো, এটি একটি লেনদেন কিনা এটা আগে আইডেন্টিফাই করতে হবে। ধরো তোমার বাসায় তোমার একটা পুরনো ল্যাপটপ ছিল। সেই ল্যাপটপটা তুমি এখন এই মুহূর্তে ইউজ করছো না। তো তোমার পিয়ন এসে বললো, স্যার আমার বাচ্চা নতুন করে হচ্ছে যে লেখাপড়া করছে, তার ক্লাসের জন্য অনলাইনে একটা ল্যাপটপ বা ট্যাব হলে সুবিধা হতো, কিন্তু আমি এটা কিনতে পারছি না। তো তুমি যদি তোমার এই পিয়নকে এটি উপহার দাও, গিফট দাও, বা তাকে একটা নতুন কিনে দাও, সেটি কিন্তু, এই উপহার দেয়াটা কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য, এই যে প্রতিষ্ঠান এবং পিয়নের ভিতরে যে এক্সচেঞ্জ হলো, এটি কিন্তু উপহার দিলে এটিকে ট্রানজেকশন বলা যায় না। কিন্তু এই প্রতিষ্ঠান যখন এই ল্যাপটপ ট্যাবটি কিনেছে, সেটি একটি লেনদেন, মানে অর্থের মাপকাঠিতে যদি ভ্যালুয়েশন করা যায় যেটি অর্থের লেনদেন হয়েছে, তাহলেই লেনদেনের শনাক্তকরণ। এই চ্যাপ্টারে আমরা লেনদেন শনাক্তকরণ আগে দেখেছি, সেটি একটি আমরা দেখতে পারবো। তারপরে এটা বিশ্লেষণ করতে হয়। শুধু লেনদেন হলেই হয় না, কোনো কোনো লেনদেন, এটি কি ওই যে 4টা ভাগে বলেছিলাম, এটি কি অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম অর এক্সপেন্ডিচার, এই বিশ্লেষণ করে তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করে জাবেদাভুক্ত বা জার্নালাইজ বা রেকর্ডিং করতে হয়। এই 3টা স্টেপ অলরেডি কোনো না কোনো ভাবে তোমাদের সাথে আলাপ হয়েছে। এরপরে এই জাবেদার থেকে আবার যখন জার্নালগুলোকে এই সারা সারা বছরব্যাপী, এই যে বললাম যে তোমার পিয়ন এসে কনভেন্স বিল ক্লেম করেছে, এখন সে আজকে করছে, আগামীকালকে করবে, অফিস খোলা থাকলেই এরকম কনভেন্স আসে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জাবেদা বা জার্নাল খোঁজা খুব কঠিন। এই কারণে একই গোত্রীয় জার্নাল, একই গোত্রীয় জাবেদাকে যখন সিস্টেমেটিক্যালি খতিয়ানে রূপান্তর করা হয়, খতিয়ানকে ইংরেজিতে বলা হচ্ছে লেজার। হ্যাঁ, এই লেজারে যখন এন্ট্রি হয়, তখন ধরো তোমার প্রতিষ্ঠানে সারা বছরে 5,000 ট্রানজেকশন হয়েছে, ওইখান থেকে 50টা হেড বা 60টা হেডের আন্ডারে যখন এটাকে সামারি হয়ে যায়, তখন এটা খতিয়ানে চলে আসে। আমরা দেখব, তোমার সামনে ক্লাসগুলো দেখবে যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, ডেবিট ক্রেডিট নির্ণয় করে জার্নালাইজ করার মাধ্যমে জাবেদাভুক্তকরণের পরে খতিয়ানে স্থানান্তর হয়। এই খতিয়ান থেকে আবার রেওয়ামিল নামে একটা জিনিস তৈরি করা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, সো এই খতিয়ানকে আবার, খতিয়ান তো থাকে অনেকগুলো, সেটাকে আবার ডেবিট এবং ক্রেডিটের ভাগাভাগির মাধ্যমে আমরা ডেবিট হেড গুলোকে একটা কলমে লিখি, ক্রেডিট ব্যালেন্স গুলোকে, যেমন অ্যাসেট তোমাদেরকে বলেছিলাম সম্পদ, এটি অলওয়েজ ডেবিটই হবে। মানে অ্যাসেট কিনলে এটি, তুমি একটা কম্পিউটার কিনেছো, এটি অ্যাসেট, অলওয়েজ এটা অ্যাসেট হবে, অ্যাসেট ডেবিট ন্যাচারের। তুমি খরচ করেছো, এটা কিন্তু অলওয়েজ ডেবিট ন্যাচারের। তুমি হচ্ছে ব্যাংক ঋণ ঋণ নিয়েছো বা লোন নিয়েছো, এটি ক্রেডিট ন্যাচারে, এটা লাইবিলিটি, এটা লাইবিলিটি পার্টি থাকবে। সো যেহেতু এটা নেচারই ডেবিট অথবা ক্রেডিট, সেইভাবে এই রেওয়ামিল যখন হয়, তখন কিন্তু এটা দুইটা পক্ষে ভাগ হয়ে যায়। এই রেওয়ামিলের পরে কিছু ইয়ার এন্ড, অর্থাৎ তুমি যে ফাইন্যান্সিয়াল ইয়ার তৈরি করবে, অর্থাৎ তুমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অফ দ্য অর্গানাইজেশন, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল আগে দেখেছিলাম যে কিভাবে লেনদেন শনাক্তকরণ করতে হয়, তারপরে সেই অ্যাকাউন্টিং ইকুয়েশনে ফেলে আমরা করেছিলাম। সেই রেওয়ামিলের পরে মূলত একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়, এটাও জার্নাল এন্ট্রি, এটা তো ভবিষ্যতে তোমায় শিখাবো। তারপরে একটা ড্রাফট স্টেটমেন্টের ফরম্যাটে এসে তোমাকে এটা কার্যপত্র প্রস্তুত বলে, এই কার্যপত্রের মাধ্যমে ওয়ার্কশিট করতে হয়। এই ওয়ার্কশিটটাও তোমাদেরকে দেখিয়ে দিব, এবং এর মাধ্যমে আর্থিক বিবরণী, অর্থাৎ একটা আয়ের ব্যয়ের হিসাব থাকে, এবং একটা ব্যালেন্স শিট বা একটা সম্পত্তি এবং দায়ের হিসাব থাকে। সো এই জিনিসগুলো, এবং পরে একটা সমাপনী দাখিলা হয়, মানে একটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি থাকে, ক্লোজিং এন্ট্রি তোমাদের দেখাবো। এবং ফাইনালি হচ্ছে আমরা অনেক সময় হিসাব পরবর্তীকালের রেওয়া মিলটা আমরা দেখি, ধর সব ক্লোজ হওয়ার পরে ক্লোজিং রেওয়া মিল বা ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স পাই। সো এটি হচ্ছে একটা হিসাব চক্র, স্টার্টিং ফ্রম দা লেনদেন মানে ট্রানজেকশন, যখনই লেনদেন ঘটবে তখন শুরু হবে, এরপরে লেনদেনের বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরণ। এটা এটা নামগুলো এখন আপাতত জানো, খতিয়ান যেহেতু এখনো তোমাদেরকে জানানো হয়নি। রেওয়া মিল, সমন্বয় দাখিলা বা সমন্বয় জার্নাল বা সমন্বয় জাবেদাও বলা যায়। এবং এরপর একটা ওয়ার্ক পেপার অর্থাৎ কার্যপত্র, যেমন গতকালকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এরকম একটা ফরম্যাটে তোমাদের হচ্ছে আমরা রেকর্ড করেছিলাম যে কিভাবে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যেভাবে করতে হয়, এরকম ফরম্যাটে একটা তোমার ডিফারেন্ট ওয়ার্ক পেপার বা কার্যপত্র আমরা তৈরি করব। এটি কিন্তু অলরেডি কঠিন কিছু না, খুবই সহজ, বাট ধারাবাহিকভাবে আমরা এই ডিসকাশনগুলো করব। এই কার্যপত্রের পরে আর্থিক বিবরণী তৈরি করা হয়।
এটি আপাতত তুমি জানলা, তার মানে এখানে তুমি এই ক্লাসের শেষে হিসাব চক্রের বিভিন্ন ধাপ তুমি ব্যাখ্যা করতে পারবে। অলরেডি আমি কিছুটা আলাপ করেছি। লেনদেনের জন্য উপযুক্ত হিসাব বই চিহ্নিত করতে পারবে তুমি। আগেই আমরা দেখেছিলাম যে খরচের জন্য হচ্ছে ডেবিট ভাউচার হয়, আর আয়ের জন্য ক্রেডিট ভাউচার হয়। সো এই ধরনের কোন বইতে যাবে, সেই জিনিসগুলো, এটিকে স্থায়ী সম্পত্তির বইতে যাবে নাকি নগদান বইতে যাবে, সেই বিষয়গুলো তোমরা বের করতে পারবে। তারপরে একতরফা দাখিলা পদ্ধতি ধারণা দিয়ে ব্যবসার মুনাফা নির্ণয়। একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল যে এন্ট্রি সিস্টেম, এটি পৃথিবীতে এখন ব্যবহৃত হয় না, কিন্তু তোমার বইতে যেহেতু আছে এটা আমরা একটা ধারণা দিব। বাট মূলত আমাদের সিলেবাস বা আমাদের মেইন মেইন কনসেপ্ট বা এই মেইন হচ্ছে কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি। বা দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারের পূর্বে যে প্রাচীন যে একতরফা ছিল, সেটি একটি ধারণা এই বইতে দেয়া থাকবে এই চ্যাপ্টারে। সো যাই হোক, দুতরফা দাখিলা পদ্ধতির এখন ঘটনাটা বলবো। এটা অলরেডি আমি প্রায়শই বলে থাকি, পুরনো ঘটনা তারপরে বলি। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ইতালির প্রসিদ্ধ গণিতবিদ, হুম, এটি তোমাদেরকে একটু রিলেট করার চেষ্টা করি। মোনালিসা, আমি আগেও বলেছি, মোনালিসা যে পিকচারটা, ওই যে বিখ্যাত, সারা পৃথিবী সবচেয়ে বেশি বিখ্যাত, যদি এক নাম্বার ওয়ান ছবি বলো, মানে আর্ট ওয়ার্ক বলো, সেটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। ওনার হচ্ছে তোমার হচ্ছে মোনালিসা। এই মোনালিসা ছবিটার যিনি, তারই বন্ধু বা একই সময় সমসাময়িক, এবং তারা একসাথে নলেজ এক্সচেঞ্জ করতেন, এরকম একজন ইতালির গণিতবিদ, একই সময় জন্ম, কাছাকাছি বয়স। লুকা পাসিওলি সম্ভবত একটু বয়স বেশি ছিল হচ্ছে ইয়ের থেকে, মোনালিসার যে পোর্ট্রেট যে এঁকেছেন ওনার থেকে। তো যাই হোক, এই ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পাসিওলি 1494 খ্রিস্টাব্দে, মানে 1494 সালে আর্থিক ঘটনাবলী সঠিক এবং সুচারুরূপে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। উনি একটা বই তৈরি করেছিলেন, ওটা একটা ম্যাথমেটিক্যাল বই। সেই ম্যাথমেটিক্যাল বইয়ের একটা চ্যাপ্টার ছিল অ্যাকাউন্টিং, যেটাকে ডাবল এন্ট্রি সিস্টেম। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র, ওই যে বললাম সিঙ্গেল এন্ট্রি, একটু আগে বললাম যে আলাপ করব, কিন্তু এটা এটা নির্ভরযোগ্য না, একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত। আমি শুরুর দিনই বলেছিলাম এটা সাইন্টিফিক্যাল অ্যাপ্রোচ। এই যে সাইকেলটা ইজ পিওরলি সায়েন্স, এখানে কোনো আর্টস বা অন্য কিছু নাই, গোজামিলের বিষয় নেই। তাহলে কি হলো, একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ থাকে। মানে আমি তোমাদেরকে বলি, যে কোনো একটা লেনদেন হলে তার যদি ডেবিট থাকে, ডেফিনেটলি একটা ক্রেডিট থাকতে হবে। এটি হলো ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। দু তরফে দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুই পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হয়। অর্থাৎ যে পরিমাণ তোমার ডেবিট লিখবা, সেই একই পরিমাণের ক্রেডিট হবে। এটা অনেক সময় একাধিক আইটেম হতে পারে, কিন্তু ডেবিট ক্রেডিট দুটো মিলে টোটাল ডেবিটের সাথে টোটাল ক্রেডিট মিলতে হবে প্রত্যেকটা জার্নালের, প্রত্যেকটা জাবেদার। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তাহলে এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে যে অ্যাকাউন্টিং রাখা হয়, এটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এটির প্রবক্তা হচ্ছে 1494 সালে ইতালির বিখ্যাত প্রখ্যাত গণিতবিদ লুকা পেসিওলি। উনি সুমা দ্য অ্যারিথমেটিকা একটা বইতে এটা ব্যাখ্যা করেছিলেন। সো এটি কি তোমরা জেনে থাকলে, এবং এটিও জানলে তোমাদের যত অ্যাকাউন্টিং হবে পরীক্ষার হলে কোনো চিন্তার কারণ নেই, তুমি নিজেই বুঝতে পারবে যে অঙ্ক মিলছে কিনা। কারণ অ্যাকাউন্টিং সম্পর্কে আমার সায়েন্স, আমি যেহেতু সায়েন্সে ছিলাম এসএসসি ইন্টারমিডিয়েট, যদিও আমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং ছিল, আমি বায়োলজি বোটানি নিইনি। তারা দুষ্টামি করে বলতো, তোমরা কি অ্যাকাউন্টিং করো, এটা ডেবিট ক্রেডিট তো নিজেই বুঝতে পারো, অঙ্ক হয়েছে কি হয়নি, তোমার তো অটোমেটিকলি ব্যালেন্স মিলে যায়। এটি যেমনি সত্যি, আবার এটাও ঠিক যে অঙ্ক মিললেই হবে না। অনেক সময় আমরা কনসেপচুয়ালি ভুল করি, জোর করে মেলালে হবে না। একই অ্যামাউন্টে দুই পাশে লিখে দিলেই হলো না। এটি যৌক্তিকভাবে ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন করে, এটা প্রপারলি রেকর্ড করে, এটাকে পরে আমরা খতিয়ান বা আমাদের যে লেজারে যায়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি হয়। তো উদাহরণের সাহায্যে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা প্রদান করা হলো। অফিসের কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো, মানে অফিসের কর্মচারীকে 5,000 টাকা বেতন দেওয়া হলো।
এ লেনদেনটিকে হিসাব বইতে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হলে প্রথমে এর এর মধ্যস্থিত দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে। লেনদেনের দুটি পক্ষ, একটা হচ্ছে ডেফিনিটলি, দেখো তোমরা খেয়াল করে থাকবে, যখনই একটা কর্মচারীকে বেতন দিচ্ছ, তাহলে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম চারটা থাকবে: ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি। খেয়াল করো, যখন টাকা দিচ্ছ, স্বভাবতই টাকা হচ্ছে একটা অ্যাসেট, তাহলে একটা পক্ষ অ্যাসেট বা নগদান তুমি পেয়ে গেলে, নগদ টাকা বা নগদান। আরেকটা হিসাব হচ্ছে এক্সপেন্ডিচার, কারণ স্যালারি একটা এক্সপেন্ডিচার, রেন্ট একটা এক্সপেন্ডিচার, এন্টারটেইনমেন্ট একটা এক্সপেন্ডিচার, কনভেন্স একটা এক্সপেন্ডিচার। কনভেন্স মানে হচ্ছে যাতায়াত ভাড়া। তাহলে এখানে আমরা দুইটা পক্ষ বের করে ফেলছি, একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদান হিসাব। বেতন হিসাব এবং নগদান হিসাব, এটার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটি এখনো বলি নাই, এটা তোমাদেরকে বলবো। যেহেতু বেতন ব্যবসার প্রতিষ্ঠান একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাবকে 5,000 টাকা ডেবিট হবে। এখানে তোমাদেরকে এবার আমি যেহেতু বইতে আসছে তোমাদেরকে আবারও ক্লিয়ার করি। এই যে চারটা ধরনের তোমাদেরকে বলেছিলাম যে হিসাব চারটা, একটা হচ্ছে অ্যাসেট, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর একটাকে বলেছিলাম ইনকাম এবং লাইবিলিটি। এখন তুমি খেয়াল করো, অ্যাসেট এবং ইনকামকে, অ্যাসেট এবং এক্সপেন্ডিচারকে আমি এক পাশে রেখেছি, ইনকাম এবং লাইবিলিটিকে এক পাশে রেখেছি। সো এখানে একটা সহজ ফর্মুলা হচ্ছে, অ্যাসেট অথবা এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর এটি কমে গেলে ক্রেডিট হয়। তাহলে এখন দেখো, অ্যাসেট এবং এক্সপেন্ডিচার বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। খেয়াল করো, বেতন একটি এক্সপেন্ডিচার, এটা বেড়ে গেছে, ডেবিট হবে। আর নগদ টাকা একটা অ্যাসেট, এটা কমে গেছে, ক্রেডিট হবে। তাহলে ডেবিট, এখানে জার্নালটা কি হবে? বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে এই ডাবল এন্ট্রি সিস্টেম হয়ে গেল। যেহেতু আমি এবার পড়ে শোনাচ্ছি, যেহেতু বেতন ব্যবসা প্রতিষ্ঠান একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়ার বেতন হিসাব 5,000 টাকা ডেবিট হবে। আর যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসা হতে চলে গিয়েছে, যেহেতু নগদ টাকা আহ, হ্রাস তথা সম্পদ হ্রাস পাওয়াতে নগদান হিসাবকে ক্রেডিট হবে। এটি তোমরা বুঝতে পারলে। সুতরাং দেখা যাচ্ছে, এ লেনদেনটির জন্য বেতন হিসাব যে পরিমাণ ডেবিট হয়েছে, নগদান হিসাবটি সমপরিমাণ ক্রেডিট হয়েছে। এটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। আচ্ছা, এবার দুতরফা দাখিলা পদ্ধতির কিছু তোমার হচ্ছে বৈশিষ্ট্য বলি। হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যের পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়, ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং অপর পক্ষকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট ধরা হয়। তো দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি এবং বৈশিষ্ট্য নিম্নরূপ। দ্বৈত সত্তা প্রথম, এটা তোমার পরীক্ষা আসবে থিওরিটিক্যালি, যে দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনের দুটি হিসাব থাকবে, একটি ডেবিট অন্যটি ক্রেডিট। নির্ণয় করবার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব সমূহকে, হিসাব খাত সমূহকে বের করে তাদের প্রত্যেকটিকে শ্রেণী হিসাব বা নিরূপণ করতে হবে। যেমন আমি তোমাকে বললাম যে বেতন দিয়েছো 5,000 টাকা তোমার এমপ্লয়িকে, তুমি যেহেতু চাকরি করো একটা কোম্পানিকে, বিসলিউশন পিএসসি নামে একটা কোম্পানি তুমি চাকরি করছো। এই চাকরি করার কারণে তুমি অ্যাকাউন্টেন্ট হিসেবে তুমি তোমার সহকর্মীকে বেতন দিলে, তখন তোমাকে বুঝতে হলো যে খরচ, এটি হচ্ছে বেতন মানে স্যালারি এক্সপেন্স বা বেতন হিসাব হচ্ছে খরচ। খরচ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর ক্রেডিট হবে হচ্ছে তোমার নগদান বা নগদ টাকা, ক্যাশ। তাহলে এটা দ্বৈত সত্তার, এটা থাকতেই হবে, দ্বৈত সত্তা ছাড়া ডাবল এন্ট্রি সিস্টেম হবে না। সেকেন্ড হচ্ছে দাতা এবং গ্রহীতা। প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী, যেমন এখানে স্যালারি যিনি নিচ্ছেন, উনি কিন্তু একটা বেনিফিট নিচ্ছেন, আর তুমি যে প্রতিষ্ঠান থেকে বেতন দিচ্ছ, তুমি এখানে গ্রহীতা, দাতা। সো একই সাথে সাথে একজন দাতা একজন গ্রহীতা থাকবে। ডেবিট এবং ক্রেডিট করা, প্রতিটি সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসেবে ক্রেডিট ক্রেডিট করতে হয়। সমান অঙ্কের আদান প্রদান, প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট সমান পরিমাণ হয়, সমান সমান পরিমাণ সমান হবে, যেটুকু ডেবিট সেটুকু ক্রেডিট হবে। সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হয়। তাহলে বৈশিষ্ট্য তোমার পরীক্ষায় আসবে, আমি মুখস্থ বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ডেফিনেটলি ডাবল এন্ট্রি সিস্টেমের দ্বৈত সত্তা, দাতা এবং গ্রহীতা থাকতে হবে, ডেবিট এবং ক্রেডিট আইডেন্টিফাই করতে হবে, এবং ডেবিট এবং ক্রেডিট দুই পাশে সমান থাকতে হবে, সমান অঙ্কের, এবং সামগ্রিক ফলাফল মিলে যাবে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, যেমন আমরা এই কথাটা বারবার আসছে, আমি পড়ছি না, ডাবল এন্ট্রি সিস্টেম যেহেতু একটা পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, এটি হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, মানে 1 নম্বর সুবিধা।
প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এখান থেকে জানা যায়। অর্থাৎ তুমি কোনো কিছুই ফেলছো না, তুমি কিন্তু স্যালারি হিসাব যে রেকর্ড করছো, আবার টাকা চলে গেছে এটাও রেকর্ড রাখছো। সারা বছরের সমস্ত স্যালারি হিসাবগুলো কম্পাইল হয়ে তোমার কাছে রেকর্ড থাকবে। আর সারা বছর কত টাকা দিয়েছো, পেয়েছো, দিয়েছো, পেয়েছো, এটিও তোমার হিসাব থাকবে। এই কারণে এটা পরিপূর্ণ সংরক্ষণ হয়। সেকেন্ড হচ্ছে লাভ লোকসান নিরূপণ। এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয়, মানে মুনাফা মানে প্রফিট ওরিয়েন্টেড জাতীয় আয় ব্যয়। এখানে দুইটা জিনিস তোমাদেরকে বলি। কিছু খরচকে বলা হয় হচ্ছে মুনাফা জাতীয় খরচ, যেমন স্যালারি, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট, রেন্ট, এগুলোকে মুনাফা জাতীয়। আর মূলধন জাতীয় আছে যেটাকে অ্যাসেট বলে। আমরা যখন টাকা দেই দুইটা কারণে দিতে পারি, একটা মুনাফা জাতীয় অর্থাৎ রেগুলার খরচ, রিকারিং হবে প্রতি মাসে, স্যালারি, রেন্ট, এক্সপেন্ডিচার, তুমি কোনো প্রোডাক্ট কিনলে, বিক্রি করলে, এগুলো কিন্তু সব হচ্ছে মুনাফা জাতীয়, এটাকে বলে মুনাফা জাতীয়। এটা আগে তোমাদেরকে বলা হয়নি। আরেকটা আছে ক্যাপিটাল নেচারের, মূলধন জাতীয়। যেমন তুমি একটা ল্যাপটপ কিনলে, তুমি একটা হচ্ছে যে বিল্ডিং বানালে, তুমি একটা গাড়ি কিনলে, এগুলোকে বলে মূলধন জাতীয় ব্যয়, যেটিকে অ্যাসেট বলা হয়। মূলধন জাতীয় ব্যয় অ্যাসেট হয়। আর মুনাফা জাতীয় খরচকে আমরা বলি হচ্ছে এক্সপেন্ডিচার। যাই হোক, এ পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয় হচ্ছে সেলস, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পারচেস, মুনাফা জাতীয় আয় হচ্ছে সার্ভিস বিক্রি করছো, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে স্যালারি প্রদান করছো। সো এই যে এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ এবং সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পরে বিশদ আয় বিবরণী, মানে ডিটেইল ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায়ের নিট মুনাফা, এটাকে নেট প্রফিট বলে, বা নিট লোকসান, প্রফিট হয়েছে কি লোকসান হয়েছে তুমি এটা বের করতে পারবে। গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেনে ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করা হয়, ফলে নির্দিষ্ট তারিখে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। এখানে তোমাদেরকে আমি বলেছিলাম, যেহেতু তুমি অ্যাকাউন্টিং করবে, ডেফিনেটলি একই অ্যামাউন্ট থেকে ডেবিট ক্রেডিট করবে, তোমার রেওয়া মিল বা যেটিকে ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। কিন্তু যদি প্রপারলি তুমি মানে ডেবিট করলা, কিন্তু রাইট অ্যাসেটটাকে ডেবিট না করে লাইবিলিটিকে ডেবিট করে ফেললা, তাহলে কিন্তু দুই পক্ষ মিললেও তুমি পরীক্ষায় মার্ক পাবে না, তোমার অ্যাকাউন্টিং ভুল থেকে যাবে। তার মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাবে, কিন্তু এটার যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট তুমি তাহলে আরো ভালোভাবে বুঝতে হবে এটি। তবে গাণিতিক শুদ্ধতা যাচাই একটা বড় জায়গা, কারণ আমরা তো নিশ্চয়ই অ্যাকাউন্টেন্টরা ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন প্রপারলি পারবে। তারা যদি ঠিকমতো ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাবে। আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন এবং প্রতিরোধ। আমরা জানি যে এই ডাবল এন্ট্রি সিস্টেম যেহেতু খুবই সাইন্টিফিক ওয়েতে করা, কেউ যদি চুরি বা জালিয়াতি করে তাহলে এই পদ্ধতির মাধ্যমে ধরা পড়ে, অডিটরে বের করতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়। যদি অ্যাকাউন্টিং করতে পারো, ওয়্যার দেয়ার ইজ অ্যাকাউন্টিং দেয়ার ইজ এ কন্ট্রোল মেকানিজম। যখনই তুমি অ্যাকাউন্টিং করছো, তুমি যখন হিসাব রাখছো, ধরো তুমি যদি প্রচুর খেতে অভ্যেস করো, খাওয়ার ফলে তুমি কোনো হিসাব করছো না, ওজন বাড়ছে কিনা হিসাব করছো না, অথবা কতগুলো খাচ্ছ তুমি জানছো না, কতবার খাচ্ছ জানছো না। তুমি যদি সচেতনভাবে হিসাব করো যে আমি প্রতিদিন লেটস সে পাঁচ মানে পাঁচটা আহ, 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 সবজি খাবো, বা হাফ হাফ প্লেট ভাত খাবো, এই যে তখন কাউন্ট করছো বা তুমি তখন ওজন মাপছো, যখনই তুমি এটাকে পরিমাপ করছো, তখন কিন্তু সচেতনতা বাড়ছে। তো অ্যাকাউন্টিং রেকর্ডের মাধ্যমে কিন্তু ব্যয় নিয়ন্ত্রণের সাথে সাথে চুরি, জালিয়াতি এগুলা প্রতিরোধ করা যায়। দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় তার মোট পাওনা, মানে তার কাছে কয় টাকা পাবে এবং দেনার পরিমাণ, মানে তিনি কয় টাকা পাবেন, এটা জানতে পারেন। আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের ফার্ম, আমরা কিন্তু এরকম একটা শীট অলওয়েজ আমার টেবিলে থাকে, আমি যখন ক্লাস নিচ্ছি, যে আমি কতগুলো ক্লায়েন্টের কাছে কত টাকা পাবো, এটি কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে হাতে থাকে। একইভাবে আমাদের প্রতিষ্ঠানের কাছে কে কয় টাকা পাবে এটাও পায়। তো আমি যার কাছে পাবো সেটা হচ্ছে দেনাদারের লিস্ট, আর আমার কাছে যিনি পাবেন বা আমাদের প্রতিষ্ঠানের কাছে যারা পাবেন তার থেকে পাওনাদারের লিস্ট, এটি আমরা জানতে পারি। সঠিক কর নির্ধারণ। আমরা এই যে আমাদের ট্যাক্স ট্যাক্স ক্যালকুলেশন করবার জন্য কিন্তু এই, আমরা যদি অ্যাকাউন্টিং না রাখি তাহলে প্রপার ট্যাক্স হিসাব করতে পারবো না। আইদার ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স বেশি দিয়ে দিব অথবা কম দিয়ে ফেলবো। সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতির প্রতিটি লেনদেন বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানেই এই পদ্ধতি সহজভাবে ব্যবহার করা যায়।
এরপর হচ্ছে লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, এটা থিওরিটিক্যাল জন্য বলছি, তোমাদের থিওরি বোঝার জন্য। এরপরে অঙ্ক আছে। সো সর্বজনীন সর্বজনীন স্বীকৃত দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞান সম্পন্ন বিজ্ঞান সম্পন্ন সম্মত পূর্ণাঙ্গ নির্ভুল স্বয়ংসম্পূর্ণ এবং নির্ভরযোগ্য বিধায় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। এটা আমরা বারবারই এই কথাটা বলছি, বইতে যেহেতু আছে। এবার আসো মেইন টপিকস। এতক্ষণ থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আলাপ করলাম, ডিসকাশন করলাম, এখন আসবো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হ্যাঁ, সেটি হচ্ছে যে পূর্বেই বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট মোট ক্রেডিটের অঙ্কের টাকা সমান হবে। এই ধারণাকেই হিসাবের সমীকরণের ভিত্তি। এটি হচ্ছে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, আগের দিন যেটা করেছিল সেটার ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদান সমূহ হলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা যে ইকুয়েশন করেছিলাম অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এইটা আবার মালিকানা সত্ত্বকে বিশ্লেষণ করলে মূলধন, উত্তোলন, ব্যয়, আয় এবং ব্যয় পাওয়া যায়। অর্থাৎ ওনার সিকিউরিটির ভিতরে আমরা অ্যাসেট মানে অ্যাসেট, লাইবিলিটি মানে লাইবিলিটি। ওনার সিকিউরিটিতে আমরা চারটা ভাগ করেছিলাম। ওনার্স ইকুইটি বৃদ্ধি পায় হচ্ছে মূলধন দিলে, মানে ওনার যখন মালিক যখন মূলধন দেয় তখন ওনার্স ইকুইটি বা তোমার হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিক যখন টাকা তুলে নিয়ে যায় ব্যবসা থেকে তখন উইথড্রল বা এটাকে বলা হচ্ছে তুলে ফেলানো হয়, তখন কিন্তু এটা কমে যায়। খরচ হলে ওনার সিকিউরিটি কমে, আর আয় হলে ওনার সিকিউরিটি বাড়ে। তাহলে আয় এবং ক্যাপিটাল ইনজেক্ট মানে মূলধন দেওয়ার মাধ্যমে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, একই সাথে সাথে খরচ এবং উত্তোলনের মাধ্যমে এটির রিডিউস হয় বা কমে যায়। অতএব বলা যায় যে আমরা ব্যবসায় প্রধানত নিম্নোক্ত হিসাবের ধরন দেখতে পাই, সেটা হচ্ছে সম্পদ অর্থাৎ অ্যাসেট, দায় লাইবিলিটি, মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল, আয় ইনকাম এবং হচ্ছে ব্যয় এক্সপেন্ডিচার। আমি তোমাদেরকে যেটি চারটি বলছিলাম, দায় এবং দায় মানে হচ্ছে লাইবিলিটি এবং অ্যাসেট সম্পদ, আর আয় ব্যয় বলছিলাম। এই মূলধনকে আমি দায়ের ভিতরে রাখি, কারণ মূলধন হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি। এটি এই এই পর্যন্ত তোমাদের কিন্তু বইতে বলেনি, বা তোমাদের মনে রাখতে হবে যে তুমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হও, মালিক যে টাকাটা তোমাকে মূলধন হিসেবে দিচ্ছে এটিও একটা দায়, বাট এই দায়টাকে এক্সটার্নাল দায় বলে না, এটাকে বহির্দায় না, ইন্টারনাল লাইবিলিটি অর্থাৎ ওনারদের। কারণ ওনার টাকা দিয়েছে, এই টাকা ব্যবসায় বিনিয়োগ করে প্রফিট হবে, মালিক এখান থেকে ডিভিডেন্ড নিবে অর্থাৎ এখান থেকে লভ্যাংশ নিবে, এবং কখনো কখনো টাকা উইথড্রল করে বা এখান থেকে উত্তোলন করতে পারে। তাহলে এটি একটি ইন্টারনাল লাইবিলিটি। সো মূলত এই দায় এবং মূলধনকে আমি এক ধরে চারটা ভাগে ভাগ করেছিলাম। এখন দেখো বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিচে বর্ণনা করা হলো। সম্পদ, লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় হলে সম্পদ বৃদ্ধি হয়, আবার এই আসবাবপত্রই পরবর্তীকালে যদি বিক্রি করে তাহলে সম্পদ হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ কমে গেলে ক্রেডিট। এই দেখো আমি তোমাদেরকে বললাম যে অ্যাসেট, এবং আমি বলেছিলাম যে এইটার সাথে সাথে ব্যয়কে রেখেছিলাম। দেখো ব্যয় হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে হচ্ছে আমি যে ফর্মুলা বলছিলাম সম্পদ এবং সম্পদ বা অ্যাসেট এবং ব্যয় এক্সপেন্ডিচারকে একই ক্যাটাগরিতে রেখেছিলাম। এটি বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। দায় এটার উল্টা, সম্পদ যা লাইবিলিটি মানে অ্যাসেট যা লাইবিলিটি উল্টা নেচার। এখানে সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের টাকা কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত, অ্যাসেটের ঠিক উল্টা। ফলে তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং হচ্ছে হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে দেখো এই যে একটু আগে বলেছিলাম যে দায়, এটাকে বলছেন এক্সটার্নাল দায়, ব্যাংক লোন এক্সটার্নাল দায়, আর মূলধন ইন্টারনাল দায়। এটা বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট হচ্ছে। এই দেখো তিনটা একই নেচারের, দায়, মূলধন এবং রেভিনিউ বা আয়, এই তিনটারই যখন বৃদ্ধি পাচ্ছে তখন ডেবিট, ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, আর যখন কমে যাচ্ছে ডেবিট ডেবিট ডেবিট। তার মানে দায় হচ্ছে সম্পদের উল্টো। এবার মালিকানা সত্ত্ব, ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, মানে ক্যাপিটাল মালিক নিয়ে আসে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। এই যে আমি তোমাকে বললাম যে কথাটা তোমাদের বইতেই আছে, যে মালিকানা সত্ত্ব একটা প্রতিষ্ঠানের জন্য দায়, কিন্তু এটা ইন্টারনাল দায়। কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা
প্রতিষ্ঠান আলাদা সত্ত্ব। তোমাদেরকে এনটিটি কনসেপ্ট বলেছিলাম, এটা সারা পৃথিবীতে বিখ্যাত একটা কনসেপ্ট, এটাকে বলে এনটিটি কনসেপ্ট। এনটিটি মানে মালিক এবং ব্যবসা দুজন লিগ্যাল সেপারেট এনটিটি। তাহলে বোঝা যাচ্ছে যে মালিক এবং সম্পদ, মালিক এবং হচ্ছে ব্যবসা আলাদা সত্তা। ফলে ফলে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধির ফলে এটা ক্রেডিট হয় এবং হ্রাস পেলে ডেবিট হয়। রেভিনিউর কথা বলেছিলাম যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের একটা অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। অর্থাৎ তুমি যদি 10 টাকা একটা জিনিস কিনে 12 টাকায় বিক্রি করো, 2 টাকা তোমার মুনাফা। অর্থাৎ আয়ের যখনই আয় এক্সপেন্ডিচারের উপর হবে, অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচার থেকে বেশি হবে, তখন এটা আয় হবে। আর যদি এমন হয় 12 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছো, তো 4 টাকায় লস হবে। তো যাই হোক, ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের একটি অংশ, আহ, যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটায়। সো তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট হয়। ওই যে মালিকানা সত্ত্বের পার্ট সেভাবেই দেখানো হচ্ছে, যে যখনই আয় বৃদ্ধি পাচ্ছে তখন ক্রেডিট হচ্ছে, এবং আয় কমে গেলে তখন হচ্ছে ডেবিট। স্বাভাবিকভাবে আয়ের ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাবো হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায়ের ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। এই যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হচ্ছে হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে তোমাদেরকে সহজভাবে বলি, তুমি অ্যাসেট এবং ব্যয়কে একসাথে রাখবে। এটা এটা বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর কমে গেলে ক্রেডিট। আর দায় মূলধন, হ্যাঁ, দায় এবং এক্সটার্নাল মূলধন, এক্সটার্নাল দায় এবং ইন্টারনাল দায় মানে মূলধন এবং রেভিনিউ, এই তিনটা বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। এই তোমার ফর্মুলাটা শিখে ফেললাম। এখন দেখো, তোমাদের এই আজকের লাস্ট ক্লাস, এই আজকের শেষ এই চ্যাপ্টারটাও অত বড় না। সেটা হচ্ছে লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন এনে ব্যবসা শুরু করলেন। তো আমি তোমাকে কি বলেছিলাম, প্রত্যেকটা আইটেমে দুটো বের করবা। এখানে নগদ টাকা আসছে মানে নগদান একটা হিসাব, আর যখন মূলধন আসছে তখন মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল। তো স্বাভাবিকভাবে কি এন্ট্রি হবে, দেখো এই যে নগদান হিসাব ডেবিট, 50,000 টাকা। একই অ্যামাউন্টের ক্রেডিট হচ্ছে মূলধন হিসাব। প্রতিষ্ঠানের নগদ অর্থ বা সম্পদ বৃদ্ধি পায়, নগদান হিসেবে ডেবিট করা হয়েছে। এবং অন্যদিকে মালিক প্রতিষ্ঠানে নগদ টাকা আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই এটা ক্রেডিট হয়েছে। তাহলে আমি বলেছিলাম যে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে নগদ টাকা বেড়েছে এই জন্য ডেবিট। আর দায়, এটা ইন্টারনাল লাইবিলিটি হিসাবে মূলধন বেড়েছে, এটা মানে এটা দায় বাড়লে বা মূলধন বাড়লে তখন ক্রেডিট হয়, এটা ক্রেডিট হয়েছে। এরপর দেখো, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকায়। খেয়াল করো, এখানে কিন্তু দায় বাড়েনি, দুটো অ্যাসেটের এক্সচেঞ্জ হয়েছে। তুমি যখনই আসবাবপত্র কিনছো তখন তোমার থেকে চলে যাচ্ছে 5,000 টাকা, তারপর নগদান চলে যাচ্ছে। সো যখনই কোনো অ্যাসেট কমে যায় ক্রেডিট হয়, তাহলে নগদান ক্রেডিট হবে 5,000 টাকা। কিন্তু এই নগদান কমে আরেকটা অ্যাসেটে কনভার্ট হচ্ছে তুমি যখন আসবাবপত্র কিনছো। তাহলে আসবাবপত্র ক্রয় করছো নগদ টাকায়, তখন একটা অ্যাসেট বাড়ছে, অর্থাৎ আসবাবপত্র, যেহেতু আসবাবপত্র বাড়ছে এটা ডেবিট। আর ওর এগেনস্টে একটা ক্যাশ চলে যাচ্ছে, নগদ চলে যাচ্ছে। নগদ নগদ মানে অ্যাসেট কমে গেলে এটা ক্রেডিট হয়, অর্থাৎ নগদান ক্রেডিট। তেমনি ভাবে কর্মচারীর বেতন প্রদান, তোমাদেরকে বলেছিলাম যে এক্সপেন্ডিচার হচ্ছে অ্যাসেটের মতো, বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে এই কর্মচারীর বেতন, যেটা বেতন হিসাব ডেবিট, আর এইটার এগেনস্টে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ একটা অ্যাসেট কমে যাচ্ছে, সেটি হচ্ছে 6,000 টাকা। তাহলে এখানে বেতন হিসাব ডেবিট, 6,000 নগদান হিসাব। এখানে বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পায়, বেতন হিসাবকে ডেবিট। অন্যদিকে নগদ টাকার হ্রাস পায়, অ্যাসেট কমে গেছে, এজন্য ক্রেডিট। তাহলে তোমরা বলো, পণ্য ক্রয় এটি কি হবে? খুব স্বাভাবিকভাবে বুঝতে পারলাম। পণ্য ক্রয়ের মাধ্যমে যেটি ঘটনা ঘটছে, নগদ টাকায় পণ্য ক্রয় করলে তোমার নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাসেট কমে যাচ্ছে, অতএব নগদান ক্রেডিট হবে, এটা কনফার্ম। আর ক্রয় যেহেতু একটা এক্সপেন্ডিচার, সো এটা বৃদ্ধি পাচ্ছে, এক্সপেন্স বাড়ছে, সো এটাও ডেবিট হবে। তো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো এই কনসেপ্ট থেকে। এরপর ব্যাংকে টাকা জমা দেওয়া হলো 25,000 টাকা। খেয়াল করে দেখো, এইখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। ব্যাংকে টাকা জমা দেওয়ার একটা অ্যাসেট। আমি তোমাদেরকে একটা আরেকটা জিনিস একটু বলা দরকার, সেটি হচ্ছে আমরা যে ক্যাশ বলি না, তোমরা এটা এখনো বুঝতে পারবে না, তোমাদের শিক্ষকরা বুঝিয়ে বলবেন, বাট আমরা প্র্যাকটিক্যালি আমাদের প্রতিষ্ঠানগুলোতে ক্যাশ দুইভাবে বলি। একটাকে বলি ক্যাশ অন হ্যান্ড, আর ক্যাশ অ্যাট ব্যাংক। তার মানে
আমরা টাকা দু জায়গায় থাকে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে এটাকেও আমরা নগদ হিসেবে ধরি, বাট এই টাকাটা আছে কোথায়? ব্যাংকে। ব্যাংকে, তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ড বা ইন হ্যান্ড, মানে আমার কাছে যে টাকা আছে ক্যাশ ইন হ্যান্ডও বলা যায়। সো এটা একটা টাকা। তো যখন এই যে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে তখন তোমার নগদান কমে যাচ্ছে। এই অ্যাসেটটা রিডিউস করার কারণে এই 25,000 টাকা নগদান ক্রেডিট হবে, কিন্তু ব্যাংক হিসাব নামে আরেকটা অ্যাসেট তৈরি হচ্ছে, সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। দেখো এখানে যে ব্যাংক হিসাব ডেবিট, এখানে একাধিক ব্যাংক থাকলে তোমরা দেখবা যে যখন জনতা ব্যাংক, তারপর সোনালী ব্যাংক যদি থাকে, তখন সোনালী ব্যাংক হলে ব্যাংক হিসাব সোনালী ব্যাংক ডেবিট 25,000 টাকা নগদান ক্রেডিট। এরপর 5,000 টাকা যদি আবার অগ্রণী ব্যাংকে জমা দাও তখন আবার ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংক 5,000 টাকা নগদান ক্রেডিট 5,000 টাকা। সো এখানে ব্যাংকে জমা মানে হচ্ছে ব্যাংকে টাকাটা অ্যাসেট বাড়লো, ব্যাংকে জমা রাখলা, আর নগদ টাকা চলে গেল, এই জন্য নগদ টাকা নগদ অ্যাসেট কমে গেল, এই কারণে এটাকে ক্রেডিট হচ্ছে। এরপর দেখো পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকায়। এবার দেখো এই যে চারটা অ্যাকাউন্টিং বলেছিলাম, যে আয় ব্যয় অ্যাসেট লাইবিলিটি, তো আমি বলেছিলাম লাইবিলিটি, হ্যাঁ, এবং রেভিনিউ একই নেচারের, এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে যখন পণ্য বিক্রয় করা হলো ডেফিনেটলি বিক্রয় বেড়ে গেছে, তাহলে বিক্রয় মানে হচ্ছে রেভিনিউ, এটা বেড়ে গেলে ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট হবে বিক্রয় হিসাব। আর এই বিক্রয়ের ফলে তোমার কাছে টাকা চলে আসছে, তোমার একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, অতএব অ্যাসেট হিসাবে ডেবিট হবে ক্যাশ। তাহলে দেখো এখানে নগদান হিসাব, নগদান হিসাব 18,000 টাকা, বিক্রয় হিসাব 18,000 টাকা ক্রেডিট। অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং এর যে আমি ফর্মুলা বলেছিলাম যে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এখানে এই বিক্রয়ের মাধ্যমে তোমার একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, মানে নগদ টাকা নগদান হিসাব ডেবিট হয়েছে। আর সেলস এর মাধ্যমে রেভিনিউ জেনারেট হয়েছে, রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে এখানে ব্যাখ্যাটা হচ্ছে পণ্য বিক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় নগদানকে ডেবিট করা হয়েছে, অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এটা আমরা জানি। এরপর দেখো বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। চেক প্রদান মানে হচ্ছে ব্যাংক থেকে চলে গেছে, খেয়াল রাখতে হবে দুই ভাবে তুমি টাকা দিতে পারো। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ছোট 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 খরচগুলো, ছোট ছোট খরচগুলো ধরো আমাদের আহ, এই রিক্সা ভাড়া, কনভেন্স, এগুলো আমরা পেটি ক্যাশ থেকে দিয়ে দিই, এটা পেটি ক্যাশ বলে, এটা খুচরা ক্যাশ বলে। আর যখন একটু বড় অ্যামাউন্ট হয় তখন আমরা চেকে দিয়ে দিই, প্রতিদিনই অনেক চেক সাইনের মাধ্যমে পেমেন্ট করি। তাহলে এখানে বিজ্ঞাপন, প্রথম আলোতে তুমি একটা অ্যাড দিয়েছো যে আমার একজন এমপ্লয়ি দরকার, তাই প্রথম আলোর এই টাকাটা তোমাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হচ্ছে, ক্যাশে না। তার মানে এই বিজ্ঞাপন খরচ, এটা একটা খরচ, এটা বৃদ্ধি পাওয়ায় ডেবিট হবে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা না দিয়ে ব্যাংকের চেকের মাধ্যমে দিচ্ছে, হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। তুমি ব্যাংকে কিন্তু অলরেডি এখানে 25,000 টাকা জমা করে রেখেছিলে, সেই অ্যাকাউন্ট থেকে এখন ব্যাংক থেকে আর 7,000 টাকা দিয়ে দিলে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে নগদ টাকা রিসিভ করে না, কারণ নগদ টাকা হলে চুরিধারি হতে পারে। অ্যাকাউন্ট পেয়ে চেক হলে তোমার অ্যাকাউন্ট থেকে প্রথম আলোর অ্যাকাউন্টে চলে গেল, এইরকম। এই কারণে নগদান বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞান যেহেতু খরচ, বিজ্ঞাপন খরচ হিসেবে ডেবিট হলো, খরচ বৃদ্ধি পায় ডেবিট হলো। আর ব্যাংক যেহেতু তোমার অ্যাসেট, এটা রিডিউস হয়, এটা কমার কারণে ক্রেডিট হলো। সো এটা আমরা 7 নম্বরটাও শিখে ফেললাম। কমিশন পাওয়া গেল 3,000 টাকা। কমিশন পাওয়া মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনকাম, তাই না? সো তুমি যদি কমিশন পাও, ধরো তুমি একজনের একটা প্রোডাক্ট সেল করবার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছিলে বা তাকে হেল্প করেছো, বা একজনের পণ্য তুমি সেল করে দিয়েছো, সেই সেলসের এগেনস্টে তোমার কমিশন দিল, তো তোমার আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে কমিশন হিসাব ক্রেডিট। আর নগদ টাকা পেয়েছো, নগদ বৃদ্ধি পেয়েছে, এটা ডেবিট। এরপরে দেখো 9 নম্বর হচ্ছে ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা। তুমি যে ব্যাংকে টাকাটা জমা রেখেছিলে সেইটার এগেনস্টে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। ইসলামিক সিস্টেমে আমরা এটাকে মুনাফা বলি আর কি, মানে ইসলামিক অ্যাকাউন্টিং, সুদ জিনিসটা হচ্ছে কমার্শিয়াল ইয়া বলে। এখন সারা পৃথিবীতেই হচ্ছে ইসলামিক ব্যাংকিং বেশি করে, যদিও সুদ কথাটা আমার খুব একটা পছন্দ না, তারপরে বললাম যেহেতু বই আছে। সো এখানে ব্যাংকে যে টাকা জমা রেখেছিলে তুমি 25,000 টাকা, এইটার পরিপ্রেক্ষিতে ব্যাংক তোমাকে মুনাফা বা প্রফিট বা সুদ দিয়েছে 1200 টাকা। তার মানে এই টাকাটা তোমার আয়, তাহলে ডেফিনেটলি এটা তোমার আয় হবে। তাহলে খেয়াল করো, ব্যাংক সুদ হিসাব হচ্ছে ক্রেডিট। আর এই টাকাটা তোমাকে নগদে দিচ্ছে না, তোমার অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে, অর্থাৎ তোমার ব্যাংকে যে টাকা ছিল তার সঙ্গে এটা যোগ করে দিচ্ছে। এই কারণে যখনই ব্যাংক তোমাকে সুদ দিবে, এটা ডেকে ক্যাশে দেয় না, তোমার অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেয়, তোমার অ্যাকাউন্টে জমা করে দেয়। এই কারণে তোমার হয়েছে আয়, খেয়াল করো, আয় মানে হচ্ছে ক্রেডিট, তাহলে হচ্ছে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তোমার আয় হচ্ছে। আর এই আয়ের মাধ্যমে তোমার একটা অ্যাসেট বেড়েছে ব্যাংক হিসাবে, বাড়তি একটা টাকা জমা হয়েছে 1200 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 1200 টাকা, এবং হচ্ছে নগদ ব্যাংক সরি ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ঠিক আছে? সো এটা একটা নতুন হিসাব তোমাদেরকে দেখালাম। এরপরে ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা। জিনিস খেয়াল করো,
তোমাদেরকে পণ্য বিক্রয় একটা আয়, অতএব এটা ক্রেডিট হবে, কিন্তু নগদ টাকা পাওনি। তা আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম, যখন তুমি নগদে টাকা পাচ্ছ না তখন তুমি বাকিতে বিক্রি করছো, এটাকে দেনাদার বলা হয়। এটা আমেরিকানরা দেনাদার বা ডেটর বলে। আর হচ্ছে সরি, ব্রিটিশরা বলে ডেটর, বা বাংলাদেশে দেনাদার বলা হয়। দেনাদার বা হচ্ছে ডেটর, আর আমেরিকানরা বলে অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা প্রাপ্য হিসাব বলে। সো স্বাভাবিকভাবে একটা অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তুমি টাকাটা পাবা। এই পাবা মানে অ্যাসেট, প্রাপ্য হিসাব। অতএব তুমি এখানে দেখো, এই যে দেনাদার হিসাব ডেবিট 15,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। সো এটি তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারলা। নেক্সট ক্লাসে প্রয়োজনে তোমরা এই ক্লাসটা রিপিট করে বারবার টেনে দেখবে, যেহেতু আমি খুব দ্রুত বলে গেছি, বাট এটা খুবই ফান্ডামেন্টাল আলোচনা। প্রয়োজনে আরেকবার আমি তোমাদের কোশ্চেন থাকলে, বা তোমরা যদি কোনো কোশ্চেন করো যে এই জার্নাল এন্ট্রিটা আরেকবার বুঝিয়ে দেন, আমার এই ইউটিউবের ভিডিও বা তোমাদের ফেসবুকের যে পেজটা আছে, এসএসসি কমার্স 2027, এখানে লিখলে আমি এটা অ্যান্সারটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে 15,000 টাকা ধারে বিক্রয় হয়ে গেল। এবার ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা। আমরাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে টাকা নগদে দেই না, অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে দেই। তো চেকে যখন যাবা তখন হচ্ছে ভাড়া একটা এক্সপেন্ডিচার, মানে খরচ। খরচ বাড়লে ডেবিট হয়, তাহলে ডেবিট হয়ে গেছে খরচ 6,000 টাকা। আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হলো, মানে ব্যাংকের হিসাব থেকে কমানো হলো চেকের মাধ্যমে। তাহলে দেখো, এই যে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এই যে ভাড়া প্রদান করলা ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে, তখন কি ঘটনা ঘটে? ভাড়া পরিশোধের ফলে খরচ বৃদ্ধি পায়, ভাড়া হিসাবকে ডেবিট করা হলো। অন্যদিকে চেক প্রদানের ফলে ব্যাংক ব্যালেন্স হ্রাস পাওয়ায়, মানে একটা অ্যাসেট কমে গেল, ব্যাংক ব্যালেন্স একটা অ্যাসেটের কমে গেল, এই জন্য এটা ক্রেডিট হলো। আমরা তো জানি যে অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়। এই হিসাবের শেষ শেষ যেটি, সেটি হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তুমি খেয়াল করো, যখন তুমি ব্যাংকে টাকা জমা দিয়েছিলা তখন কি হয়েছিল? নগদ টাকা কমে গেছিল, অর্থাৎ নগদান ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। এখন ঠিক তার একটা বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করেছে 8,000 টাকা। তার মানে এখানে ব্যাংক একটা অ্যাসেট কমে যাচ্ছে, ব্যাংকের টাকা কমে যাচ্ছে, এটা ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর নগদান ডেবিট হবে। এটা খুব স্বাভাবিক। আমরা দেখো, এই যে নগদান ডেবিট মানে যেটা হচ্ছে টাকা তোমার ক্যাশ ফ্লো বেড়ে গেল, ব্যাংকে জমা রেখেছিলা, ব্যাংকের যে অ্যাসেট এটা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। একই সঙ্গে সঙ্গে নগদ টাকা বেড়ে গেল 8,000 টাকা, নগদান হিসাব ডেবিট। দেখো এখানে বল, ব্যাংক থেকে 8,000 টাকা উত্তোলনের এখানে ব্যাখ্যাটা লিখেছে হচ্ছে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা অ্যাসেট, নগদ টাকা একটা অ্যাসেট, এটা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সঙ্গে আবার ব্যাংক একটা অ্যাসেট, সেটা কমে গেছে, ব্যাংক ব্যালেন্স, অতএব এটা ক্রেডিট হবে। সো ফলে তার ডেবিট। এবং অন্যদিকে ব্যাংকের ব্যালেন্স হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে। সো এই 12টা এন্ট্রি আমি খুব চমৎকার করে বুঝিয়ে দিলাম। তোমাদের একটা কাজের বাসার কাজ আছে। মেসার্স জয়া অ্যান্ড কোম্পানি অ্যান্ড কং নিম্নলিখিত লেনদেন সমূহ ডেবিট এবং ক্রেডিট পক্ষ কারণ সহ উল্লেখ করবা। তুমি এই যে পাশে যেরকম কারণ এরকম লিখতে হয়, পরীক্ষায় কখনো কখনো এরকম এক্সপ্লেনেশন লিখতে হয়, কারণ আমরা যখন প্র্যাকটিক্যালি আমাদের প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্টিং করি তখন একটা কারণ লিখে রাখি, কারণ পরবর্তীকালে যদি কখনো এটা কনফিউশন থাকে ওই ব্যাখ্যা দেখে আমরা বুঝতে পারি। তো তোমরা এইটা বাসার কাজ থাকলো, এই 1 থেকে 10 নম্বরের অ্যাকাউন্টিং আছে, এটাকে জার্নালাইজ করতে হবে এই ফরম্যাটে। তোমরা একটা এটি করে ফেলবা। আশা করি নেক্সট ক্লাসে প্রয়োজনে এই 12টার আরেকবার আলোচনা করব, এবং এই 10টার একটা, যেহেতু জাবেদা বা জার্নাল খুব ফান্ডামেন্টাল, এটি নিয়ে আবারও আলাপ করব। সো আমি এর পরে আর আগাচ্ছি না, এটুকু আজকে থাকুক। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ভালো থেকো তোমরা।